নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করে যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা আমাদের প্রত্যেকটি মানুষের জানা দরকার। তার সাথে কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি সামনেই 2024-এর লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের কিন্তু ঘন্টা বেজে গেছে। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে আমাদের নির্বাচন কমিশন। শুধু তাই নয়, দিন ঘোষণার আগেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলি এই লোকসভা ভোট জয়ের লক্ষ্যে তারা তাদের যুদ্ধ শুরু করে দিয়েছে, তাদের প্রার্থী পদ ঘোষণা করে দিয়েছে, এমনকি প্রচারও শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে দেখে নেব এই লোকসভা কি, লোকসভার গঠন কি করে হয়, লোকসভার নির্বাচন কি করে হয়, আর লোকসভা কার্যপ্রণালী নিয়ে, যা কিন্তু আমাদের সকলেরই জানা দরকার। আর তার সাথে কম্পিটিটিভ এক্সামের পলিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হলো এই লোকসভাতে কিন্তু প্রচুর কোশ্চেন প্রত্যেকটি পরীক্ষায় রিপিট হয়, তাই আজকের ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরু করার আগে সামনেই ভোট, অর্থাৎ সাধারণ নির্বাচন বা লোকসভা ভোট প্রত্যেকটি মানুষের সাংবিধানিক অধিকার। যারাই 18 বছরের পরে ভোটার কার্ড পেয়েছেন অবশ্যই কিন্তু নিজের বুথে গিয়ে ভোট দেবেন। ভোট দেওয়ার সময় মাথায় রাখবেন, ভোট আপনার নিজের অধিকার, কারো কোথায় বা কারো দ্বারা প্রভাবিত হয়ে ভোট দেবেন না। আর ভোট দেওয়ার আগে অবশ্যই মনে রাখবেন কোন ইস্যুতে আপনার ভোট দেওয়া উচিত। ভোট দেওয়া উচিত এই মুহূর্তে দেশের কৃষকদের অবস্থা, শ্রমিকের অবস্থা, শিক্ষিত বেকারদের অবস্থা, আর দ্রব্যমূল্যের বৃদ্ধির অবস্থা দেখে আপনি ভোট দিন নিজের পছন্দ মতো প্রার্থীকে। কিন্তু ধর্মীয় ইস্যুতে ভোট দেবেন না, কারণ ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্ম নির্বাচনের বিষয় হতে পারে না। তো আজকের ভিডিও লোকসভা কি, যে লোকসভা ইলেকশন 2024 আমাদের দরজায় কড়া নাড়ছে। এখন এই লোকসভা কি আমরা অনেকেই জানি না, অনেকে আমরা বুঝতেই পারি না যে কার ভোট হচ্ছে, যে রাজ্যের ভোট না দিল্লির ভোট বা কেন্দ্রের ভোট। তো আমাদেরকে জানতে হবে লোকসভা মানে হচ্ছে কেন্দ্রের ভোট বা কেন্দ্র সরকার গঠনের ভোট। মেনলি আমাদের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টের একটি পার্ট হলো এই লোকসভা। ভারতের পার্লামেন্ট এর দুটো হাউস, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভা হচ্ছে আপার হাউস উচ্চকক্ষ, আর লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। অর্থাৎ ভারতীয় পার্লামেন্ট লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্টকে নিয়ে গঠিত। কোন দেশ থেকে এই কনসেপ্ট নেওয়া হয়েছে? কনসেপ্ট নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। তাই ব্রিটেনের পার্লামেন্টকে বলা হয় ভারতীয় পার্লামেন্টের জননী। এখন লোকসভার কাজ কি, কেন এত টাকা খরচ করে, এত রিস্ক নিয়ে, এত তোড়জোড় করে লোকসভা ভোট করা হচ্ছে? লোকসভার কাজ হচ্ছে লোকসভাতেই কিন্তু বা পার্লামেন্টের লোকসভা রাজ্যসভাতেই কিন্তু যে দেশের আইন তৈরি হয়, অর্থাৎ বিল পাস করা হয়। বিল পাস করা হয় আইন তৈরি করার জন্য। প্রথমে মেনলি সরকার পক্ষ কোনো আইন তৈরি করার জন্য সেই বিল উত্থাপিত করে লোকসভাতে কিংবা রাজ্যসভাতে। একবার লোকসভা বা রাজ্যসভায় পাস হওয়ার পর সেটা চলে যাবে অল্টারনেটিভ কক্ষে, অর্থাৎ রাজ্যসভাতে বা লোকসভাতে। দুই কক্ষে পরপর বিল পাস করাতে হবে। তারপর সেই বিল চলে যাবে কোথায়? রাষ্ট্রপতির কাছে। আর রাষ্ট্রপতি যদি সেটাকে সাইন করে বা স্বাক্ষর করে, তবে কিন্তু সেটি আমাদের দেশের আইনে পরিণত হবে। এখন এই বিল পাসে ভোট দেওয়া ছাড়া আর কি আছে ক্ষমতা? আর ক্ষমতা আছে যারা লোকসভার এমপি হচ্ছে, তারা নিজেদের যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের যে ডেভেলপমেন্টের জন্য লোকসভাতে বলতে পারে, সরকারের কাছে দাবি জানাতে পারে, কিংবা দেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা বিতর্কের ক্ষেত্রে বা দুর্নীতির ক্ষেত্রে তারা কিন্তু তাদের নিজেদের মত প্রকাশ করতে পারে এই লোকসভাতে। এগুলো হচ্ছে লোকসভার মেনলি কাজ। আর এই লোকসভার কাজের উপরে ভিত্তি করেই বা পার্লামেন্টের কাজের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের দেশের সরকার চলে। এখন বললাম কি যে পার্লামেন্টের দুটো কক্ষ, লোকসভা রাজ্যসভা। এখন লোকসভাকে যদি আমরা ঠিকঠাক করে জানতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে রাজ্যসভাকেও জানতে হবে। তাই লোকসভা রাজ্যসভার পার্থক্যগুলো আমি এখানে জানাবো, তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হবে। এদিকে হচ্ছে রাজ্যসভা, এদিকে হচ্ছে লোকসভা। এখন এদিকে টপিক। এখন প্রথম টপিক হচ্ছে পার্লামেন্টের রাজ্যসভা হলো আপার হাউস আর লোকসভা হচ্ছে লোয়ার হাউস। অর্থাৎ রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ আর লোকসভা নিম্নকক্ষ। এখন বয়স, লোকসভায় বা রাজ্যসভায় প্রার্থী হতে গেলে বয়স কত লাগবে? রাজ্যসভায় যদি প্রার্থী হতে চাই আমি, তাহলে আমার বয়স অবশ্যই হতে হবে 30 বছর। তাই রাজ্যসভাকে বলা হয় বয়স্কদের কক্ষ। অন্যদিকে যদি আমি লোকসভা ভোটে প্রার্থী হতে চাই, তাহলে আমার বয়স হতে হবে 25 বছর।
আর কি টার্ম বা মেয়াদ, লোকসভার মেয়াদ কত আর রাজ্যসভার মেয়াদ কত। রাজ্যসভা কিন্তু ভাঙা যায় না, অর্থাৎ রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট কক্ষ বা স্থায়ী কক্ষ। কিন্তু রাজ্যসভার এমপিদের যে মেয়াদ বা টার্ম হলো 6 বছর, আর প্রতি 2 বছর ছাড়া ছাড়া 1/3 রাজ্যসভার এমপি যারা বয়স্ক হয়েছেন তাদের 6 বছরের মেয়াদ শেষ হলে কিন্তু তারা 1/3 মেম্বার তারা হচ্ছে অবসর গ্রহণ করেন। অন্যদিকে লোকসভার মেয়াদ কত? লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর, অর্থাৎ একজন লোকসভার এমপির কার্যকাল 5 বছর। আর 5 বছর বাদে কিন্তু লোকসভা পুরোপুরি ভেঙে যায়, নতুন করে ভোট হয়, নতুন করে লোকসভা গঠিত হয়। তাই লোকসভাকে বলা হয় অস্থায়ী কক্ষ। এখন রাজ্যসভায় কারা ভোট দেয়, লোকসভায় কারা ভোট দেয়? রাজ্যসভায় কিন্তু আমরা ভোট দিই না, বা সাধারণ মানুষ ডাইরেক্টলি ভোট দেয় না। রাজ্যসভায় ভোট দেয় কারা? আমাদের রাজ্য যে বিধানসভা আছে সেই রাজ্য বিধানসভার এমএলএরা, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে বিধানসভা আছে সেই বিধানসভার এমএলএদেরকে আমরা একটা সময় ভোট দিয়ে নির্বাচিত করেছি, তারাই কিন্তু রাজ্যসভা ভোটে তারা ভোটদান করে। কিন্তু এই লোকসভা ভোটে কারা ভোট দেয়? লোকসভা ভোটে ভোট দেয় কিন্তু দেশের সাধারণ মানুষ। আমরা ডাইরেক্টলি আমাদের এমপিকে নির্বাচিত করি। আর আমরা জানি ভারতবর্ষের সংবিধানে সবথেকে বেশি ক্ষমতা দেওয়া আছে সাধারণ মানুষকে ভোট দিয়ে নিজের নেতা বা নিজেদের এমপি বা এমএলএ নির্বাচিত করা। সাধারণ মানুষ ভোট দেয় এই লোকসভা ভোটে। আর আমরা জানি যাদের 18 বছর বয়স হয়েছে, যাদের কাছে ভোটার কার্ড আছে, তাদের কাছে কিন্তু ভোটদান হলো সাংবিধানিক অধিকার। তারা সকলেই ভোট দিতে পারে তাদের নিজস্ব পছন্দ মতো এমপিকে নির্বাচিত করার জন্য লোকসভা ভোটে। এখন এই যে রাজ্যসভা আর লোকসভা, এই দুই কক্ষের যারা প্রিসাইডেড করে বা যারা পরিচালনা করে কার্য, তারা কারা? যে রাজ্যসভার যিনি প্রিসাইডেড করেন তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ আমাদের দেশের উপরাষ্ট্রপতি। কিন্তু লোকসভার যিনি প্রিসাইডেড করেন, যিনি সভা কার্য পরিচালনা করেন, তিনি হলেন লোকসভার স্পিকার। আর এই লোকসভার স্পিকার কিন্তু এই লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছেন কোনো একজন এমপি, তিনিই কিন্তু এই লোকসভার সভা কার্য পরিচালনা করেন। এখন রাজ্যসভায় আর লোকসভা নির্বাচনে কি রিজার্ভেশন আছে? অবশ্যই আছে, যেটা গুরুত্বপূর্ণ। রাজ্যসভাতে কিন্তু কোনো রিজার্ভেশন নেই, কিন্তু লোকসভা ভোটে কিন্তু রিজার্ভেশন আছে। এসসি এসটিদের রিজার্ভেশন আছে, যেমন আমাদের বিষ্ণুপুর হচ্ছে এসসি সিট, এসসি এমপি। অন্যদিকে ঝাড়গ্রাম হলো এসটি এমপি। এরকম সিট রিজার্ভেশন আছে। আর গত বছর আমাদের কেন্দ্র সরকার এই লোকসভা ভোটে 33% মহিলাদেরকে সংবিধান দিয়েছে। এখন রাজ্যসভার সিট কত, লোকসভার সিট কত? আমাদের দেশে রাজ্যসভাতে ম্যাক্সিমাম যে সিট সেটা হচ্ছে 250টি, অর্থাৎ 238 জন নির্বাচিত হবেন এমএলএদের ভোট দ্বারা। তার সাথে 12 জন হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হবেন বিভিন্ন খেলা, সংস্কৃতি, শিল্প বিভিন্ন ক্ষেত্র থেকে। কিন্তু বর্তমানে কতজন রাজ্যসভার এমপি আছেন? বর্তমানে রাজ্যসভার এমপি আছেন 245 জন, যাদের মধ্যে 233 জন হচ্ছে বিভিন্ন রাজ্যের এমএলএদের ভোটে নির্বাচিত, তার সাথে 12 জন হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। আর লোকসভা সিট কত আমাদের দেশে? আমাদের দেশের লোকসভা সিটের ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 550 জন। কিন্তু বর্তমানে কতজন এমপি সিট আছে লোকসভাতে? বর্তমানে আছে 545, অর্থাৎ 543 প্লাস 2, 543 ডাইরেক্টলি আমাদের ভোটে নির্বাচিত হয়। তার সঙ্গে 2 জন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, যেটা আমাদের রাষ্ট্রপতি দ্বারা তারা মনোনীত হন। কিন্তু রিসেন্টলি এই অ্যাংলো ইন্ডিয়ানের 2টি সিট এটিকে বাতিল করা হয়েছে। তাহলে শুধুমাত্র বর্তমানে লোকসভা সিট কটা আছে? লোকসভা সিট আছে যে আমাদের নির্বাচিতরা, অর্থাৎ 543টি লোকসভা সিট আছে। আর যে দল এই 543-এর অর্ধেকের থেকে একটা বেশি ভোট পাবে তারাই কিন্তু সরকার গড়বে। কিন্তু এখানে 550টার কথা বলা হয়েছে, এখানে 543-এর কথা বলা হয়েছে, বা 545-এর কথা বলা হয়েছে, তাহলে বাকি এই 5-7টা সিট কেন রিজার্ভ রাখা হয়েছে? এখন যদি কোনো প্রদেশ ভারতের সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু সেই প্রদেশের জন্য যে সিট রিজার্ভ রাখা হয়েছে, যেমন পাক অকুপাইড কাশ্মীর এখন পাকিস্তানের হাতে, কোনো দিন যদি পাক অকুপাইড কাশ্মীর ভারতে যুক্ত হয় তাহলে এই পাক অকুপাইড কাশ্মীরের জন্য কিন্তু সিট যে লাগবে সেই সিট দেওয়া হবে এই 5-7টা বাড়তি সিট থেকে। সেরকম কিন্তু এখানে রাজ্যসভাতে 245টা বর্তমান আছে, 5টা বেশি আছে। এখন এই রাজ্যসভার লোকসভা ভোটে যে নির্বাচন তারা কারা পরিচালনা করে? এই দুই নির্বাচনে কিন্তু নির্বাচন পরিচালনা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আর অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন, সেন্ট্রাল নির্বাচন কমিশন। আর
যখন নির্বাচন কমিশন একবার ভোটের দিন ঘোষণা করে দেয়, সেই থেকে শুরু হয়ে যায় দেশ জুড়ে বা রাজ্য জুড়ে MCC মোরাল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ তখন কেন্দ্রের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী কারোর দ্বারায় কিন্তু আর সরকার চলবে না, সরকার চলবে নির্বাচন কমিশনের দ্বারায়। আর নির্বাচন কমিশন কাদের দ্বারা চালু করবে, আর নির্বাচন কমিশন কাদের দ্বারা এই সরকারি পরিচালনা করবে চিফ সেক্রেটারি, BDO, DM, SDO এদের দ্বারা সরকার পরিচালনা করবে। এখন প্রথম রাজ্যসভা লোকসভা কবে গঠিত হয়? ভারতবর্ষে প্রথম নির্বাচন হয়েছিল 1951-52 সালে, তাহলে প্রথম লোকসভা হচ্ছে 1952 সালে গঠিত হয়েছে, আর রাজ্যসভাও ঠিক 1952 সালে গঠিত হয়েছে। এখন এই রাজ্যসভা লোকসভা দুজনের ক্ষমতা কি একই, না ক্ষমতা বেশি কম আছে? এখন দুজনেরই কিন্তু ক্ষমতা প্রায় সমান, কিন্তু যদি উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে হয় বা উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে পদচ্যুত করতে হয়, তাহলে কিন্তু সেই যে ইমপিচমেন্ট তুলতে হবে রাজ্যসভাতে, কারণ উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান। আর অন্যদিকে যদি মানি বিল বা অর্থ বিল যখন তোলা হয়, অর্থ বিল কিন্তু সবসময় তুলতে হবে লোকসভাতে, এখানে কিন্তু এক্সট্রা ক্ষমতা দেওয়া আছে। আর লোকসভাতে যদি মানি বিল পাস হয়ে যায়, সেটা কিন্তু রাজ্যসভায় আটকে রাখার ক্ষমতা নাই, 14 দিনের মধ্যে রাজ্যসভাতে সেটা পাস করতেই হবে। এই হলো রাজ্যসভা লোকসভার ক্ষমতা, প্রায় একই ক্ষমতা। কোনো বিল আগে রাজ্যসভাতে তোলা যেতে পারে বা পরে লোকসভাতে তোলা যেতে পারে, এই নিয়ে কিন্তু কোনো গোলমাল নেই। এখন এই যে ইলেকশন, এই যে আমাদের লোকসভা ভোট হচ্ছে, এই লোকসভা ভোটে কারা প্রতিদ্বন্দ্বী করবে? যে কোনো ব্যক্তি বা যে কোনো ভারতীয় ব্যক্তি যার বয়স হচ্ছে 25 বছর, তারা কিন্তু প্রতিদ্বন্দ্বী করতে পারবে বা প্রার্থী হতে পারবে, আর তাদেরকে ভোট দেবে যাদের বয়স হয়েছে 18 বছর। এখন কোনো ব্যক্তি যে অলরেডি রাজ্যসভার যে MP, সে কিন্তু লোকসভা ভোটেও দাঁড়াতে পারে। এখন যদি সে লোকসভা ভোটেও জিতে যায়, আবার রাজ্যসভা ভোটে অলরেডি সে জিতে MP আছে, তখন তাকে 10 দিনের মধ্যে ঠিক করতে হবে যে আমি কোন MP পদ রাখবো। অর্থাৎ যদি আমি লোকসভাতে জিতে গেছি, তাহলে আমাকে রাজ্যসভাতে গিয়ে আমার পদে তাকে রিজাইন করে আসতে হবে, নাহলে কিন্তু তার আগের যে পোস্টটি অর্থাৎ রাজ্যসভার যে MP, সেটা কিন্তু চলে যাবে। আবার কোনো ব্যক্তি রাজ্য বিধানসভার সে MLA আছে, সেও কিন্তু লোকসভা ভোটে দাঁড়াতে পারে। আমরা দেখেছি আমাদের যে তৃণমূল থেকে অনেকেই দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে। এখন তারা কি দুজনেই একই সঙ্গে দুটি পদ রাখতে পারবে? না। যদি কোনো ব্যক্তি রাজ্য বিধানসভার MLA আছে, লোকসভা ভোটে দাঁড়িয়েছে, সে যদি লোকসভা ভোটে জিতে যায়, তাহলে তাকে 14 দিনের মধ্যে ঠিক করতে হবে সে কোন পদটি চায়। অর্থাৎ 14 দিনের মধ্যে সে যদি এই লোকসভার MP রাখতে চায়, তাহলে তাকে রাজ্য বিধানসভায় গিয়ে তারকে পদত্যাগ করতে হবে, নাহলে কিন্তু গোলমাল হবে, দুটি পদ একসঙ্গে রাখা যাবে না। এখন কোনো ব্যক্তি কি এই লোকসভা ভোটে একই সঙ্গে দুটি সিটে তারা কন্টেস্ট করতে পারে, তারা একই সঙ্গে দুটি লোকসভা সিটে কন্টেস্ট করতে পারে, কিন্তু যদি দুটোতেই জিতে যায়, তাহলে কিন্তু তাকে একটা সিট কিন্তু ছেড়ে দিতে হবে 14 দিনের মধ্যে। এখন লোকসভা সেশন, প্রতি বছর লোকসভাতে 3বার সেশন হয় বা 3বার সেশন চলে বা কার্যপ্রণালী চলে। কখন চলবে? প্রথম চলে একটা সেশন হচ্ছে উইন্টার সেশন, শীতকালীন অধিবেশন, একটা হচ্ছে মনসুন সেশন বা বাদলকালীন অধিবেশন, আর একটা হচ্ছে বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন কী হয়? যে এবছরের সরকারের বাজেটে কি রাখতে চলেছে, সেটা যখন পেশ করা হয়, আমাদের অর্থমন্ত্রী পেশ করেন, সেটা হলো বাজেট অধিবেশন। এখন যখন কোনো বছর সেশন শুরু হয়, সেশনের শুরুতে আমাদের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম গাওয়া হয়, আর সেশন শেষ হলে গাওয়া হয় আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরম। এখন এই লোকসভার ক্ষমতা কি? লোকসভার ক্ষমতা তো বললাম, লোকসভা যেহেতু পার্লামেন্টের একটা পার্ট, পার্লামেন্টের ক্ষমতা হলো আইন তৈরি করা, অর্থাৎ যাদের কাছে মেজরিটি ক্ষমতা আছে, তারাই কিন্তু আইন তৈরি করবে। সরকার পক্ষ একটা বিল তুলবে, সেই বিল যদি লোকসভায় পাস হয়, রাজ্যসভায় পাস হয়, আর যদি রাষ্ট্রপতি সেখানে যদি সই করে দেয়, সেটা হচ্ছে আইন হয়ে যাবে। এমনকি বিরোধীরাও কিন্তু বিল তুলতে পারে, কিন্তু বিরোধীদের ক্ষেত্রে বিল তোলার পর সেটা লোকসভা রাজ্যসভায় পাস করানো খুব কঠিন, কারণ বিরোধীদের সেই মেজরিটি নেই। এখন লোকসভায় বা রাজ্যসভায় যদি সরকার পক্ষের ব্যাপক মেজরিটি থাকে, তাহলে কি তারা নিজেদের পছন্দ মতো যা খুশি করতে পারে না। প্রথম কথা, তাদের ক্ষমতা বেশি আছে, তারা কিন্তু যে কোনো আইন পাস করে দিতে পারে। এখন আইন রাষ্ট্রপতি সাইন করলে সেটা আইন হয়ে যায়, যেমন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2 সভাতেই পাস হয়েছে, আর রাষ্ট্রপতি সেখানে সাইন করেছে, হয়ে গেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আইন হয়ে গেছে, সরকার জারিও করে দিয়েছে। কিন্তু আমরা জানি আমাদের সংবিধানের রক্ষা করতে হচ্ছে সুপ্রিম কোর্ট, আর সুপ্রিম কোর্ট আগেই বলেছে যে পার্লামেন্ট আইন তৈরি করতে পারে। সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মূল ধাঁচা, যেটা সংবিধান তৈরি করেছিলেন তারা তৈরি করেছিলেন, সেটা কিন্তু তারা ভাঙতে পারবে না।
অর্থাৎ আমাদের দেশে যে ধর্মনিরপেক্ষতা, যে রিপাবলিক, ডেমোক্রেটিক, সভারেনিটি, সোশ্যালিস্ট, এই যে বেসিক স্ট্রাকচার কিন্তু সরকার কোনো মতেই যত ক্ষমতায় থাকুক সেটা তারা ভাঙতে পারবে না। এখন এই যে সিএএ বিল পাস হয়ে গেছে, আইন হয়ে গেছে, এখন সুপ্রিম কোর্টে কিন্তু নিয়ে কিন্তু অনেকগুলি কেস হয়েছে। এখন সুপ্রিম কোর্ট যদি দেখে যে এই সিএএতে মুসলিম ধর্মের মানুষকে বাইরে রাখা হয়েছে, মানে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে লঙ্ঘিত হয়েছে, কারণ বলা আছে যে ভারতবর্ষের ধর্মের ভিত্তিতে কোনো আইন হবে না, তখন কিন্তু যদি সুপ্রিম কোর্ট বলে দেয় এটা অসাংবিধানিক, তাহলে কিন্তু সেই বিল পুরোপুরি ডিসমিস হয়ে যাবে। যেমন ইলেকটোরাল বন্ড সরকার কিন্তু 2017-18 সালে পাস করেছিল, দীর্ঘ 4 বছর 5 বছর চলেছে, এখন সুপ্রিম কোর্ট বলছে এটা অসাংবিধানিক, আর সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে কিন্তু পুরোপুরি এটা ডিসমিস হয়ে গেছে, তখন পার্লামেন্টের কোনো ক্ষমতা থাকবে না, অর্থাৎ পার্লামেন্ট যা খুশি করতে পারবে না। তার উপরে কে আছে? উপরে সেটা দেখবে কে? দেখবে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। এখন লোকসভার মেন কয়েকটা বিষয় দেখে নেব। লোকসভার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পিকার। স্পিকারকে যিনি লোকসভার কার্যপ্রণালী দেখাশোনা করেন বা পরিচালনা করেন। স্পিকার কে হন? যারা নির্বাচিত এমপি হয়েছেন তাদের মধ্যে একজন হন স্পিকার। তারা সব এমপি মিলে একজনকে ঠিক করেন। আর এই যে স্পিকার নির্বাচন, এটা কিন্তু রাষ্ট্রপতির অনুমতিতে শুরু হয়। সাধারণ ক্ষেত্রে রুলিং পার্টি বা শাসক দলের কোনো জোট সঙ্গী থেকে কিন্তু এই স্পিকার হয়, কিন্তু মনে রাখতে হবে স্পিকার পদটি কিন্তু একটি নিউট্রাল পদ। এখন স্পিকার যদি অনুপস্থিত থাকে তখন কে কাজ করে? তখন কাজ করে ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকারও কিন্তু একজন এমপি। আর যদি ডেপুটি স্পিকারও না থাকে তাহলে কিন্তু কোনো সিনিয়র মোস্ট এমপি এই সভা কার্য চালনা করেন। এখন যদি স্পিকারকে ইমপিচমেন্ট করতে হয়, পদচ্যুত করতে হয়, তাহলে কিন্তু তাকে 14 দিন আগে তার বিরুদ্ধে অভিযোগের রিপোর্ট দিতে হবে। স্পিকার যখন নিজের পদত্যাগ করবেন তখন তিনি ডেপুটি স্পিকারকে তার পদত্যাগপত্র জমা দেবেন। আর প্রত্যেকটি এমপি যদি তারা পদত্যাগ করতে চায় সেই পদত্যাগপত্র জমা দেবেন এই স্পিকারকে। স্পিকারের যে মর্যাদা এটা কিন্তু প্রধানমন্ত্রীর থেকেও উপরে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান যোগ্যতা হচ্ছে বা সম্মান বা লেভেল হলো এই স্পিকারের। এখন জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশন কি? যদি দেখা যায় যে কোনো বিল পাস নিয়ে পুরো সংসদে অচলাবস্থা চলছে, বিল কোনো মতেই পাস করা যাচ্ছে না, বা সংসদের কার্যপ্রণালী পুরো বন্ধ হয়ে গেছে কোনো কারণে, তখন কিন্তু যৌথ অধিবেশন করা হয়। অর্থাৎ একই সাথে লোকসভা রাজ্যসভার এমপিদেরকে বসিয়ে অধিবেশন করানো হয়। আর এই যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং ডাকেন বা আহ্বান করেন কিন্তু এই প্রেসিডেন্ট, কিন্তু একে প্রিসাইডেড বা এর সভাপতিত্ব করেন আমাদের স্পিকার। স্পিকার যদি না থাকেন তাহলে করেন কে? ডেপুটি স্পিকার। বা ডেপুটি স্পিকার যদি না থাকেন তাহলে কে করেন? তিনি করেন হচ্ছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, যিনি কিন্তু রাজ্যসভার একজন এমপি। তবুও কিন্তু ভাইস প্রেসিডেন্ট করতে পারবেন না, কারণ ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান হতে পারেন, তিনি কিন্তু রাজ্যসভার এমপি নন। এখন যখন কোনো মানি বিল, বললাম কি মানি বিল লোকসভাতে তুলতে হয়, মানি বিল যখন লোকসভাতে তোলা হয় তখন কিন্তু রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তোলা হয়, কিন্তু সেটা সত্যিই মানি বিল কিনা সেটা ঠিক করে কিন্তু স্পিকার। আর মানি বিল একবার লোকসভায় যদি পাস হয়ে যায় 14 দিনের মধ্যে রাজ্যসভায় সেটাকে পাস করতে হবে, রাজ্যসভা সেটা আটকে রাখার ক্ষমতা নাই। লোকসভাতে বিভিন্ন কমিটি আছে, যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এথিক্স কমিটি, এস্টিমেট কমিটি, এই সমস্ত যে কমিটিগুলির চেয়ারম্যানকে ঠিক করেন এই স্পিকার। এখন কাস্টিং ভোট কি? যে লোকসভাতে কোনো বিল উত্থাপিত হলে সেখানে কিন্তু বিলের তখন কিন্তু ভোট দান হয়। অর্থাৎ কিছু এমপি আছে যারা কিন্তু বিলের পক্ষে ভোট দেন, কিছু আছে এমপি আছেন যারা বিলের বিপক্ষে ভোট দেন। কিন্তু স্পিকার যেহেতু তিনি সভা কার্য চালনা করছেন, তিনি এমপি হলেও তিনি কিন্তু ভোট দিতে পারবেন না। তিনি কখন ভোট দিতে পারবেন? শুধুমাত্র কাস্টিং ভোট দিতে পারবেন। কাস্টিং ভোট মানে কি? যদি দেখা যায় যে কোনো ভোটিংয়ে টাই হয়ে গেল, সরকার পক্ষে আর বিপক্ষে সমান সমান ভোট হয়ে গেল, তখন একটাই যে কাস্টিং ভোট, সেই কাস্টিং ভোটই কিন্তু দিতে পারবেন এই স্পিকার। তাছাড়া কিন্তু তিনি কোনো ভোট দিতে পারবেন না একজন এমপি হয়েও। এই গেল স্পিকার, যা লোকসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। এরপর হচ্ছে লিডার অফ দ্য হাউস বা লোকসভার নেতা। লোকসভার নেতা হচ্ছে সরকারের যিনি হেড, অর্থাৎ প্রধানমন্ত্রী। অর্থাৎ যে পার্টি লোকসভা নির্বাচনে সবথেকে বেশি সিট পায় বা মেজরিটি পায়, অর্থাৎ যে সিট আছে 543টি, সেই 543-এর অর্ধেকের থেকে একটা বেশি সিট পান, তখন সেই দল বা সেই দলের জোট দল তাদের একজন নেতা যান কার কাছে? রাষ্ট্রপতির কাছে, যে আমার সরকার গড়ার মেজরিটি আছে।
তখন রাষ্ট্রপতি তাকে সরকার গড়ার জন্য আহ্বান করেন। আর রাষ্ট্রপতি এই প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর যে মন্ত্রিপরিষদ তাদেরকে কিন্তু শপথ বাক্য পাঠ করান আর নতুন কেন্দ্র সরকার গঠিত হয়। মনে রাখতে হবে এই প্রধানমন্ত্রী কিন্তু পরবর্তী মন্ত্রিসভাগুলিকে কে কোন মন্ত্রী নেবে সেটা কিন্তু ঠিক করে দেয়। আর এই প্রধানমন্ত্রী কিন্তু কার কাছে দায়বদ্ধ থাকে? প্রধানমন্ত্রী দায়বদ্ধ থাকে লোকসভার কাছে। আর সবসময় যে তারা বাধ্য থাকে কোনো বিতর্কের জবাব দেওয়ার জন্য। লোকসভায় যদি কোনো প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রী কিন্তু জবাব দিতে বাধ্য। প্রধানমন্ত্রী কার কাছে তার পদত্যাগপত্র পাঠান হচ্ছে রাষ্ট্রপতির কাছে। আর প্রধানমন্ত্রী যদি একবার রিজাইন করে দেয় তাহলে পুরো মন্ত্রিসভার কোনো আর ক্ষমতা থাকবে না, পুরো মন্ত্রিসভা ডিসলভ হয়ে যাবে। এখন প্রধানমন্ত্রী কি শুধু লোকসভা থেকে নির্বাচিত হতে পারেন? না, প্রধানমন্ত্রী রাজ্যসভা থেকেও কিন্তু নির্বাচিত হতে পারেন। এবং যদি রাজ্যসভা থেকে কোনো প্রধানমন্ত্রী হন তিনি কিন্তু লোকসভার কার্যপ্রণালীতে অংশগ্রহণ করতে পারবেন। লোকসভার সদস্য নয়, রাজ্যসভার সদস্য নয়, তাহলে তিনি কি প্রধানমন্ত্রী হতে পারবেন? তিনি প্রধানমন্ত্রী হতেও তাকে 6 মাসের মধ্যে কিন্তু তাকে কিন্তু কোনো এমপি সিট থেকে জিতে আসতে হবে। আর লোকসভার লিডার হলো প্রধানমন্ত্রী। এখন অপোজিশন লিডার বা বিরোধী দলনেতাকে লার্জেস্ট অপোজিশন পার্টি, অর্থাৎ যে বৃহত্তম যেটা বিরোধী পার্টি আছে, যে বিরোধী পার্টি সব থেকে বেশি সিট পেয়েছে, মিনিমাম 1-10% সিট পেয়েছে, তাদের একজন নেতা হলো এই অপোজিশন লিডারের মর্যাদা পান। এই অপোজিশন লিডারের সুবিধা কি? একজন মন্ত্রীর যা সুবিধা সমস্ত সুবিধা তিনি পান এবং তিনি সব থেকে বেশি সুযোগ পান লোকসভাতে বলার জন্য। অর্থাৎ বিরোধী দলনেতার কাজ হচ্ছে সরকারের গঠনমূলক বিরোধিতা করা, সরকারের ভুলগুলি, সরকারের যে দুর্নীতি বা অমানবিক কাজ সেগুলো তুলে ধরার কাজ, সেগুলি লোকসভায় তুলে ধরার সবথেকে বেশি ক্ষমতা রয়েছে এই বিরোধী দলনেতার। এখন এমপি যখন লোকসভা ভোটে জিতে কোনো ব্যক্তি যে লোকসভার এমপি হলেন বা মেম্বার অফ পার্লামেন্ট হলেন, তখন তিনি লোকসভায় যাবেন। আর লোকসভাতে তখন একজনকে ঠিক করা হয় যাকে বলা হয় পোটেম স্পিকার। ওই এমপিদের মধ্যে একজনকে পোটেম স্পিকার ঠিক করা হয়, যেটা ঠিক করেন কে? যে প্রেসিডেন্ট ঠিক করেন। আর এই পোটেম স্পিকার প্রত্যেকটি এমপিকে শপথ বাক্য পাঠ করান। আর কোনো এমপি যদি 60 দিন কোনো অনুমতি না নিয়ে লোকসভায় না যান তাহলে কিন্তু তার পদটি খারিজ হয়ে যাবে। আবার কি এই প্রতিটি এমপির ক্ষমতা কি আছে বললাম? কোনো বিলের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া, নিজেদের লোকসভার কেন্দ্রে উন্নয়নের দাবি পার্লামেন্টে তুলে ধরা সরকার পক্ষের কাছে, এমনকি কোনো বিতর্কের প্রশ্ন উত্তরে অংশগ্রহণ করা। তাছাড়া এই প্রত্যেকটি এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট বা ল্যাডের টাকা পান। ল্যাডের টাকা তারা নিজেদের লোকসভা কেন্দ্রে খরচ করতে পারেন উন্নয়নের স্বার্থে। এখন ডেলি সেশন, প্রত্যেক দিন লোকসভায় কী সেশন চলে? যখন উইন্টার সেশন বা মনসুন সেশন চলে তখন সেশন শুরু হয় সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, মাঝে 1 ঘন্টা লাঞ্চ টাইম থাকে, তারপরে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর প্রথম হচ্ছে কি কোশ্চেন আওয়ার কি? যখন শুরু হবে তার প্রথম 1 ঘন্টা হচ্ছে প্রশ্ন উত্তরের পালা। সেখানে মোট 20টি কোশ্চেন থাকে, 3 মিনিট করে সময়, 1 ঘন্টা সময়। এই প্রশ্ন উত্তরের আবার 3 ধরনের প্রশ্ন উত্তর আছে। একটা হচ্ছে স্টার মার্ক দেয়া বা স্টার দেয়া যে সমস্ত প্রশ্নগুলি থাকে সেখানে কিন্তু যে সরকার পক্ষের প্রতিনিধি থাকে তাকে কিন্তু মুখোমুখি লোকসভায় দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে হয়। আর কি আনস্টার থাকে, যেগুলো স্টার দেওয়া থাকে না, সেই প্রশ্নগুলি যখন বিরোধীরা তুলেন তখন যিনি সরকার পক্ষের যিনি মন্ত্রী বা মন্ত্রীর প্রতিনিধি আছেন তিনি সেটাকে ওরালি বা মুখোমুখি উত্তর না দিতেও পারেন, লিখিত দিতে পারেন। আর শর্ট নোটিশ কোশ্চেনগুলিতে কি হয় যে 10 দিন আগে সেই কোশ্চেন জমা দিতে হয়, আর সরকার পক্ষের প্রতিনিধি সেগুলো যে লোকসভায় দাঁড়িয়ে মুখোমুখি উত্তর দেন। এখন আরেকটা হচ্ছে জিরো আওয়ার কি? জিরো আওয়ার কিন্তু যে কোন টাইম, সেই টাইমটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া নেই। জিরো আওয়ার কখন হয়? যে মর্নিং সেশন আর ইভিনিং সেশনের মাঝে যে লাঞ্চ টাইম আছে ওই সময় কিন্তু এই জিরো আওয়ার হয়। জিরো আওয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? যে এই সংসদের বা সেই সময়ের গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই জিরো আওয়ারের বিতর্কে তোলা হয়। এখন আরেকটা গেছে কি যে মোশন অফ থ্যাঙ্কস কি? মোশন অফ থ্যাঙ্কস হচ্ছে এই যে লোকসভা নির্বাচন হচ্ছে, লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল, এবার ভোট হয়ে যাবে, ভোটের ফলাফল হয়ে যাবে। ভোটের ফলাফল হওয়ার পরে কিন্তু এমপিরা যাবে কোথায়? লোকসভাতে যাবে। লোকসভাতে এমপিরা গিয়ে তারা শপথ বাক্য পাঠ করানো হবে। এমপিদের মধ্যে একজনকে স্পিকার নির্বাচন করা হবে। তারপরে কিন্তু যে প্রসিডিং বা সেশন শুরু হবে সেটা শুরু হবে রাষ্ট্রপতির স্পিচ দিয়ে। আর রাষ্ট্রপতির স্পিচ দেওয়ার পরে কিন্তু এটা রাষ্ট্রপতির উদ্দেশ্যে ধন্যবাদ দিয়ে প্রত্যেকটি দল কিন্তু এখানে তাদের স্পিচ দেওয়ার সুযোগ পাবে। এটা হচ্ছে থ্যাঙ্কস মোশন।
আর এটা হচ্ছে নো কনফিডেন্স মোশন। নো কনফিডেন্স মোশন হচ্ছে সরকার পক্ষের মেজরিটি ক্ষমতার পরীক্ষা। যদি বিরোধী পক্ষ দেখে যে সরকার পক্ষের কাছে এখন যে সরকার চালানোর জন্য যে ক্ষমতা দরকার, অর্থাৎ যতগুলো সিট তার অর্ধেকের থেকে বেশি সেই এমপি নেই, তখন তারা নো কনফিডেন্স মোশনে যায়, যেখানে 50 জন এমপি স্বাক্ষর লাগে। সেটা দিতে হয় স্পিকারকে। স্পিকার একটা টাইম দেয় ভোটাভুটির জন্য। কিন্তু মনে রাখতে হবে, শুধু যে বিরোধী পক্ষ নো কনফিডেন্স মোশন তুলতে পারে তা নয়, সরকার পক্ষেও চাইলে কিন্তু কোনো এমপি যিনি সরকারের উপর রেগে আছেন বা খুশি নন, তিনিও কিন্তু তুলতে পারেন। এখন সংসদে বিভিন্ন কমিটি আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কমিটি হচ্ছে প্যাক বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যার সদস্য সংখ্যা হচ্ছে 15+7, অর্থাৎ লোকসভা থেকে 15 আর 7 হচ্ছে রাজ্যসভা থেকে, মোট 22 জন। আর এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি নেতা হন, তিনি বা চেয়ারম্যান হন, তিনি হচ্ছেন বিরোধী দলনেতা, অর্থাৎ যিনি প্যাকের চেয়ারম্যান তিনি হচ্ছেন বিরোধী পার্টি থেকে। যেমন বর্তমানে প্যাকের চেয়ারম্যান ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আর আরেকটা হচ্ছে এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটি হচ্ছে পার্লামেন্টের সবথেকে বড় কমিটি। এখানে কিন্তু 30 জন সদস্য, প্রত্যেকজনই লোকসভা থেকে। আর এই এস্টিমেট কমিটির চেয়ারম্যান হন কারা? যে শাসক দল থেকে হন। এখন লোকসভাতে কোন ভাষা দিয়ে কার্যপ্রণালী চলে? মেনলি যে সরকারি ভাষা আছে দুটো, হিন্দি আর ইংলিশ দিয়ে কিন্তু লোকসভার প্রসিডিং চলে। কিন্তু যে কোনো এমপি তার মাতৃভাষাতে কিংবা যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষাতে সেখানে তিনি তার প্রশ্ন উত্তরে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু তাকে আগের থেকে জানাতে হবে যে আমি হিন্দি ইংলিশ বাদেও আমার নিজের ভাষাতে আমি আমার প্রশ্ন উত্তরে অংশগ্রহণ করব। তখন তাকে ট্রান্সলেশন দিতে হবে। স্পিকার তখন বাকি সদস্যদের একটা অনুবাদের ট্রান্সলেশনের সুযোগ দেবে। যেমন আমাদের এমপি দেব বা দীপক অধিকারী বাংলাতে বলেছিলেন, অনেকে কিন্তু সেটাকে হাসাহাসি করেছিল। হাসাহাসি করার কোনো এখানে জায়গা নেই। যে কোনো ভাষায় তিনি অংশগ্রহণ করতে পারেন। যেমন সাউথ থেকে বেশিরভাগই কিন্তু তাদের মালায়ালাম, তেলেগু, তামিল ভাষায় অংশগ্রহণ করেন। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে বাংলা ভাষায় অংশগ্রহণ করেন। কিন্তু দেব ভুল করেছিলেন কি, যে তিনি এই ট্রান্সলেশনের ব্যাপারটা জানতেন না, তাই তাকে বসিয়ে দেওয়া ছিল। তো এখানে দেবের কিন্তু দোষ ছিল না, তিনি জানতেন না বলে একটু তার প্রবলেম হয়েছিল। এ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এ হলো আজকের ভিডিও, যেখানে লোকসভা ভোটের নির্বাচন, লোকসভার গঠন আর লোকসভার কার্যপ্রণালী নিয়ে পুরোটা আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটির মাধ্যমে টোটাল বিষয়টিকে সহজে বোঝানোর চেষ্টা করেছি। লোকসভা নিয়ে যদি কোনো প্রশ্ন উত্তর থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে বিষয়টিকে জানানোর। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।